হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম অধ্যায়ের 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন শিখব। তো 5 নাম্বার সৃজনশীল প্রশ্নটা কিন্তু একটু ইন্টারেস্টিং আছে। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে দেখবে। এখানে একটা কথা বলা আছে প্রশ্নে, ওডি। ওডিটা কি এটা বুঝাইয়ে দিব তোমাদেরকে। তারপরে কিছু টেকনিক রয়েছে এটার সহজভাবে অ্যান্সার করার জন্য, সেটাও তোমাদেরকে বুঝাইয়ে দেব। এবং দেখবা তোমাদের পাঠ্য বইয়ে 1 নাম্বার অর্থাৎ ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা যে উত্তরপত্র দেওয়া আছে বইয়ের শেষে, সেই উত্তরপত্রটা মিল নেই, কোথায় অমিল রয়েছে সেটাও বলে দেব। আশা রাখি ধৈর্য সহকারে থাকবে। তো প্রথমে আমরা প্রশ্ন 3টি পড়ে নিই। কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে উপযুক্ত তথ্য হতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। খুব ভালো জিনিস। কন্ট্রা এন্ট্রি আমরা জানি দুইটি আইটেম হয়, একটি হলো ব্যাংকে জমা দিলে, আরেকটি হলো অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে। তাহলে দুইটা আইটেম, একটা হলো ব্যাংকে টাকা জমা দিলে, আরেকটি হলো ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে। সেটা কোনটা? অফিসের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে নয় কিন্তু। খ নম্বর প্রশ্ন বলছে আগস্টের 1 তারিখ থেকে 10 তারিখের লেনদেন সমূহের ভিত্তিতে 2 গড়া নগদান বই প্রস্তুত করো। খুব সহজ জিনিস। 1 থেকে 10 পর্যন্ত তারিখ যেটি রয়েছে, যে লেনদেনগুলো রয়েছে সেগুলো নিয়ে 2 গড়া নগদান বই প্রস্তুত করতে বলছে। গ নম্বর প্রশ্ন বলছে প্রারম্ভিক নগদ তহবিল 55,000 টাকা। 55,000 টাকা প্রারম্ভিক নগদ তহবিল, মানে ব্যালেন্স বিটি ধরবা, নগদের কলামে 55,000 টাকা বসাবা। এবং ব্যাংক ওডির ফুল ইলাবোরেট হলো ওভারড্রাফট। ওভারড্রাফটের বাংলা অর্থ হলো জমাতিরিক্ত। এইবার বুঝতে পারছো? এইবার তো মনে পড়ছে, এইবার পরিচিত মনে হচ্ছে না? ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্ত থাকলে কোন পাশে যায় তোমরা তো বুঝতেই পারছো, তাই না? ব্যাংক জমাতিরিক্ত থাকলে এটি ক্রেডিট পাশে যাবে। হ্যাঁ, ক্রেডিট পাশে যাবে। তাইলে ব্যালেন্স বিডি দিয়ে ক্রেডিট পাশে ব্যাংক কলামে 10,000 টাকা বসাবো। ধরে আগস্ট মাসে 12 তারিখ হতে 31 তারিখে লেনদেন সমূহ দ্বারা ও উপযোগী নগদান বই। উপযোগী নগদান বই দেখো কত, কয় গড়া নগদান বই করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে নাই। তাইলে উপযোগী বলছে। উপযোগী বললে বুঝতে হবে যদি ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকে তাহলে 2 গড়া, যদি বাট্টা সংক্রান্ত লেনদেন থাকে তাহলে 3 গড়া লেনদেন হবে, নগদান বই হবে। তো এগুলো দেখবো আমরা 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পরে দেখবো। যদি বাট্টা সংক্রান্ত লেনদেন থাকে তাহলে 3 গড়া হবে। হ্যাঁ, আর যদি ব্যাংক সংক্রান্ত, শুধুমাত্র ব্যাংক সংক্রান্ত আর নগদ সংক্রান্ত আছে তাহলে 2 গড়া। আবার ব্যাংক সংক্রান্ত নেই, শুধুমাত্র নগদ সংক্রান্ত রয়েছে তাইলে 1 গড়া হবে। হ্যাঁ, তো এটা আমরা পরে দেখবো। দেখো এখানে আরেকটা জিনিস কিছু একটা আচ্ছা, এটা ওকে নয়। আচ্ছা, আমরা এখন প্রশ্নগুলো একটু পড়ে নিই। হ্যাঁ, যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই। 2025 সালের আগস্ট মাসে নাসির এন্টারপ্রাইজ, প্রতিষ্ঠানের নাম নাসির এন্টারপ্রাইজ, নগদ লেনদেন সমূহ নিম্নরূপ। নগদ লেনদেনই বলে দিয়েছে। ওকে। আগস্টের 1 তারিখ নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে 19,000 এবং 24,000। ওকে। নগদ জমার উদ্বৃত্ত হলো 19,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত হলো 24,000 টাকা। তাইলে ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে আমরা বসাই দেব। হ্যাঁ, আগস্টের 2 তারিখে বলা আছে রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। চেক পাইছো কিন্তু, তার মানে নগদ টাকাতেই বিক্রয় করেছো। হ্যাঁ, তাইলে 7,000 টাকা বিক্রয় করে টাকা পেয়েছো, ব্যাংকে টাকা বাড়ছে। হ্যাঁ, পারলে ডেবিট আর কমলে ক্রেডিট। আগস্ট মাসে 5 তারিখে ব্যাংক থেকে উত্তোলন, তার মানে ব্যাংক থেকে টাকা কমছে এবং নগদ টাকা বাড়ছে। এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে, কারণ কন্ট্রা এন্ট্রিতে দুইটি আইটেম যায়। কয়টি? দুইটি। একটি হলো ব্যাংক থেকে টাকা উত্তোলন, আর একটি হলো ব্যাংকে টাকা জমা দেওয়া। ওকে, তাহলে এটা 5 তারিখেরটা কন্ট্রা এন্ট্রিতে যাবে। 10 তারিখেরটা কি বলা আছে? পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্টা দেওয়া আছে 5%। পণ্য ক্রয় 5,000 টাকা। এখানে কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই এবং নগদ বা চেকেও উল্লেখ নাই। তাহলে কি করব? একটা চিন্তায় পড়ে গেলাম না? তো এখানে চিন্তায় পড়ে যাওয়ার কোনো অপশন নেই, কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে যা যা থাকবে সেটা নগদেই হয়েছে ধরে নিতে হবে। তবে হ্যাঁ, ক্রয় করার সময় যে বাট্টাটা রয়েছে 5%, এটি হলো কারবারি বাট্টা, এটা নামে হিসাব হবে না। তাইলে 5,000 টাকার 5% যেটা হবে সেটা বাদ দিতে হবে। 5,000 টাকার 5% 250 টাকা হয়। এই 5,000 থেকে 250 টাকা বাদ দিলে 4,750 টাকা হবে। এটি ক্রয় হিসাবে যাবে। এটা টাকা চলে গেছে, নগদান বইয়ের ক্রেডিট পাশে যাবে। 12 তারিখে বলা আছে জাফর স্টোরসের নিকট হতে 6,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা প্রাপ্তি। তাহলে নগদ টাকা 5,800 টাকা পাইছো, 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তি করেছো। 6,000 থেকে 5,800 বাদ দিলে কত থাকবে? 200। এই 200 টাকা বাট্টা হয়েছে, বাট্টার ঘরে যাবে। হ্যাঁ,
এরপরে দেখো 18 তারিখে বলা আছে সাজ্জাদ এন্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়। দেখো নগদে উল্লেখ আছে, তাইলে এই সাজ্জাদ এন্ড সন্স এগুলো চেনার টাইমই নাই, তাই না? এগুলো চিনবো না। ঠিক আছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান আর চেনার দরকার নাই, নগদ যেহেতু বলছে তাইলে টাকা চলে গেছে, ক্রেডিট পাশে বসবে। আগস্টের 20 তারিখে বলা আছে সেলিমা ট্রেডার্সকে পরিশোধ করা হলো 4,300 টাকা এবং বাট্টা প্রাপ্তি 200 টাকা। তাহলে বাট্টার ঘরে 200 টাকা এবং নগদের ঘরে 4,300 টাকা বসাবো এবং প্রদেয় হিসাবের ঘরে বা সরি এখানে আমরা পাওনাদার বা প্রদেয় হিসাব লিখে টোটাল কত 4,500 টাকা ডিসমিস হবে, তাই না? ওকে, এরপরে দেখো আগস্টের 25 তারিখে ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ, ব্যাংকে জমাতিরিক্ত ছিল, সেই জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ করে দিয়েছে, তার মানে নগদ টাকা কমছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। ডেবিট পাশে ব্যাংকের কলামে টাকা বসবে এবং ক্রেডিট পাশে নগদ কলামে টাকা বসবে, তার মানে কি এটাও কিন্তু টাকা, ব্যাংকে টাকা জমা দেওয়া আর জমাতিরিক্ত পরিশোধ করা একই জিনিস, তার মানে এটাও কন্ট্রাইটি। এই 25 তারিখের লেনদেনটাও কন্ট্রাইটিতে যাবে, ক নম্বর প্রশ্নে যাবে। 28 তারিখে বলা আছে ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান 500 টাকা, তাইলে এটা খরচ, এটা ক্রেডিট পাশে যাবে। হ্যাঁ, সুদ প্রদান জমাতিরিক্ত সুদ কিন্তু এটা খরচ, হ্যাঁ, আর ব্যাংক জমার সুদ সেটা তাহলে ব্যাংক চার্জ কর্তন করলে 1,000 টাকা, এটাও খরচ, এটাও ক্রেডিট পাশে যাবে। তাহলে ক নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত তথ্য হতে কন্ট্রাইন্টির মোট পরিমাণ নির্ণয় করো। কন্ট্রাইন্টির মোট পরিমাণ, কন্ট্রাইন্টি হলো এক হলো ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা 5 তারিখে, আর 25 তারিখে হলো ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করা হলো 10,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করলো 10,000 টাকা, এইটা। তাহলে এই দুইটা বসাবো আমরা এখানে। আগস্টের 5 তারিখে ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা আর 25 তারিখে ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ 10,000 টাকা, সরি এখানে 25,000 টাকা লেখা হয়েছে, এটা 10,000 টাকা হবে, 10,000 টাকা, তাইলে টোটাল 15,000 টাকা, এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, তাহলে মোট কন্ট্রাক্টি হলো 15,000 টাকা। ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এরপরে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্ন বলছে 1 তারিখ থেকে 10 তারিখের লেনদেন। ওকে, 1 তারিখ থেকে 10 তারিখের লেনদেনগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, এগুলো একটু ইরেজ করে নিই, বেশি দাগাদাগি হয়ে গেছে। 1 তারিখের থেকে 10 তারিখের লেনদেনগুলো নিয়ে কয় গড়া নগদান বই তৈরি করতে বলছে? 2 গড়া। ওকে, 1 তারিখে নগদ উদ্বৃত্ত 19,000, ব্যাংক জমার উদ্বৃত্ত 24,000, এটা বসাই ফেলি 2 গড়া নগদান বইতে। দেখো নাসির এন্টারপ্রাইজের 2 গড়া নগদান বই, অগাস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি, এই যে নগদ কলামে 19,000 টাকা, ব্যাংক কলামে 24,000 টাকা বসাই দিব। তারপরে কি আছে? 2 তারিখে রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় করে চেক পাইছি, ব্যাংকে টাকা বাড়ছে, তার মানে কি ডেবিট পাশেই বসবে। 2 তারিখে বিক্রয় হিসাব লিখবো, 7,000 টাকা ব্যাংক কলামে বসাই দিব। ওকে, এরপরে বলা আছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 5,000 টাকা, তার মানে ব্যাংক থেকে টাকা কমছে, নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে ডেবিট পাশে এখানে নগদের কলামে 5,000 টাকা বসাই দেব, ব্যাংক হিসাব লিখবো, আর এটা ব্যাংক থেকে টাকা কমছে, ক্রেডিট পাশে ব্যাংক কলামে 5,000 টাকা বসাই দেব, এখানে নগদান হিসাব লিখবো। একই লেনদেন দুই পাশে গেছে, এই জন্য কন্ট্রা এন্ট্রি আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে কন্ট্রা এন্ট্রির ক লিখবো, হ্যাঁ, বা সি লিখতে পারি। ওকে, এরপরে 10 তারিখে বলা আছে পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্টা হলো 5%, তাহলে 5% বাট্টা বাদ দিয়ে 4700 টাকা, 4750 টাকা পরিশোধ করা হবে। তাহলে ক্রেডিট পাশে এই যে ক্রয় হিসাব লিখে 4,750 টাকা লিখবো। কেন? 5,000 থেকে 5,000 এ 5% বাট্টা বাদ দিতে হবে, 5,000 এ 5% হলো 250, তাহলে 5,000 থেকে 250 বাদ দিলে 4,750 টাকা হয় নগদ। তো এই 10 তারিখ পর্যন্তই বলছে, তো এখন আমরা এটার নগদের জের করব 24,000 টাকা, এই পাশে 24,000 টাকা লিখবো, 24,000 থেকে 4,750 বাদ দিলে 19,250 টাকা ব্যালেন্স সিডি হয়, অগস্ট মাসে 31 তারিখে দিয়ে করে দিব। এরপরে ব্যাংক কলামে 24,000 আর 7,000 যোগ করলে কত হয়? 31,000, 31,000 ক্রেডিট পাশেও 31,000 লিখবো, লিখে 31,000 থেকে 5,000 বাদ দিলে 26,000 টাকা, এটি হলো ব্যালেন্স সিডি, এখানে আমরা লিখে দিব। তাইলে আগের মাসের ব্যালেন্স সিডি যে পাশে হয়, তারপরের মাসে 1 তারিখে ব্যালেন্স বিডি বিপরীত পাশে হয়। তাইলে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি আছে, ডেবিট পাশে ব্যালেন্স বিডি সেপ্টেম্বরের 1 তারিখে আসবে 19,250 আর হলো 26,000 টাকা। তো এটি ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে গ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব। গ নম্বর প্রশ্ন বলছে প্রারম্ভিক নগদ তহবিল 55,000 টাকা, ওই যে উপরে যেটা আছে ওটা বাদ, এটা আর ধরা লাগবে না, 19,000 এটা ধরা লাগবে না, এবং ব্যাংক ওডি মানে ওভারড্রাফট, তাইলে জমাতিরিক্ত 10,000 টাকা ধরে, তার মানে কি ব্যালেন্স বিডি হিসেবে ডেবিট পাশে নগদে কলামে 50,000,
ব্যালেন্স বিডি হিসেবে ক্রেডিট পাশে ব্যাংক কলামে 10,000 টাকা এটা আগে বসাবো। হ্যাঁ? বসাই, এটা আগে বসাই। তাইলে গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা একটু করে নিব এইভাবে। দেখো, হ্যাঁ, এটা দেখো তোমাদের স্ক্রিনশট নিতেও সুবিধা হবে। তাইলে ব্যালেন্স বিডি হিসেবে 55,000 টাকা নগদে করে ডেবিট পাশে, আর ব্যালেন্স বিডি হিসেবে 10,000 টাকা ব্যাংক কলামে ক্রেডিট পাশে বসাই দিব। এরপরে বলেছে 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তার মানে এই যে এই কয়েকটা লেনদেন, হ্যাঁ? তাইলে উপরের 10 তারিখ পর্যন্ত এই লেনদেনগুলো দরকার নাই। বলছে কি জাফর স্টোরসের নিকট হতে 6,000 টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা প্রাপ্তি। টাকা পাইছে। তাহলে ডেবিট পাশে টাকার কলামে বসাই দিবা। জাফর স্টোর কত? 5,800 টাকা নগদ কলামে বসাবা। যেহেতু 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তি করছো, তার মানে 200 টাকা বাট্টা পেয়েছো। তাইলে এই বাট্টা 200 টাকা দিয়ে দিতে হবে বাট্টার ঘরে, হ্যাঁ? তারপরে দেখো 18 তারিখে বলা আছে সাজ্জাদ এন্ড নিকট হতে নগদে পণ্য ক্রয় করা হলো। তাহলে নগদে পণ্য ক্রয় করেছে। সাজ্জাদ এন্ড দেখার দরকার নাই। এটা কি হয়েছে? নগদে টাকা চলে গেছে ৩,৫০০ টাকা নগদে কলামে ক্রেডিট পাশে বসাই দেব ক্রয় হিসাব দিয়ে, হ্যাঁ? এই যে ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট পাশে বসাই দেব। এরপরে দেখো সেলিমা ট্রেডার্সকে পরিশোধ ৪,৩০০ টাকা নগদ চলে গেছে। বাট্টা প্রাপ্তি ২০০ টাকা ওকে। এটা বাট্টার ঘরে বসাবো। তাহলে ক্রেডিট পাশে সেলিমা ট্রেডার্স বাট্টা এখানে ২০০ টাকা আর ৪,৩০০ টাকা নগদে কলামে বসাই দিব, হ্যাঁ? এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করা হলো 10,000 টাকা। তার মানে নগদ টাকা কমে গেল, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইল, তাই না? তাইলে দেখো আগে নগদ টাকা কমাই ফেলি। নগদ 10,000 টাকা ক্রেডিট পাশে বসাই দিলাম। ব্যাংক হিসাব লিখে এটা কন্ট্রাইটি হবে। 25 তারিখে এটি আবার ব্যাংকে যোগ হবে, ডেবিট পাশে যোগ হবে। মানে বৃদ্ধি পাইলে ডেবিট পাশে আসবে। তাহলে ডেবিট পাশে নগদান হিসাব দিয়ে 10,000 টাকা ব্যাংক কলামে বসাই দিব। ঠিক আছে? এটা কন্ট্রাইটি লিখে দিব। ওকে। এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান, তার মানে এটা খরচ, এটা ক্রেডিট পাশে বসবে। ব্যাংক সুদ ৫০০ টাকা। এরপরে আরেকটি বলেছে ব্যাংক চার্জ কর্তন করলে ১,০০০ টাকা, এটাও খরচ, এটা ক্রেডিট পাশে ব্যাংক কলামে বসবে। তাইলে ব্যাংক চার্জ হিসেবে ১,০০০ টাকা লিখে ফেলব। এবার আমরা কি করব? বাট্টা যোগ করে দেব। বাট্টার ব্যালেন্সিং করা লাগে না। বাট্টার দুই পাশে যা আছে তাই লিখব। যদিও মিরাকেল এখানে দুই পাশে ২০০ সমান মিলে গেছে, কিন্তু অমিল হলেও সমস্যা নাই। এখানে ৫০০, এই পাশে ৩০০ হয়েছে, এরকমও হতে পারে, সমস্যা নাই। বাট্টার কোনো ব্যালেন্সিং করতে হয় না। বাট্টার যে পাশে যোগফল যা হবে সেই পাশে সেটাই লিখে দিতে হবে। নগদে ব্যালেন্সিং করতে হবে ৫৫,০০০ আর ৫,৮০০ যোগ করলে ৬০,৮০০। এই পাশে ৬০,৮০০ থেকে কম আছে, তাহলে ৬০,৮০০ লিখবো। লিখে ৬০,৮০০ থেকে ১০,০০০, ৪,৩০০ আর ৩,৫০০ টাকা মাইনাস করব। করলে ৪৩,০০০ টাকা হবে। এটা ব্যালেন্স সিডি হিসাবে এখানে লিখবো। ওকে। এরপরে দেখো ব্যাংক জমা যোগফল এই পাশে হলো ১১,৫০০, এই পাশে যোগ করলে এই পাশে হলো ১০,০০০, এই পাশে ১০,০০০, এই পাশে যোগ করলে হয় ১১,৫০০। তাইলে ১১,৫০০ দুই পাশেই লিখবো। লিখে কম আছে কোন পাশে? ডেবিট পাশে। ডেবিট পাশে এই ১১,৫০০ থেকে ১০,০০০ বাদ দিলে ১,৫০০, এটি হলো ব্যালেন্স সিডি, এখানে লিখে দেব ৩১ তারিখে। ঠিক আছে? তো দেখো ব্যাংক কলামের ব্যালেন্স সিডি কিন্তু ডেবিট পাশে হলো, আর নগদ কলামের ব্যালেন্স সিডি হলো ক্রেডিট পাশে। তাইলে আমরা এই ক্রেডিট পাশে এটা ব্যালেন্স বিডি হিসেবে ডেবিট পাশে নিয়ে আসবো। সেপ্টেম্বরের ১ তারিখে ৪৩,০০০ টাকা নগদ কলামে বসায় দিব। এরপরে এই যে ব্যাংক কলামের ব্যালেন্স সিডে এটা ক্রেডিট পাশে নিয়ে আসবো। সেপ্টেম্বরের ১ তারিখে ব্যালেন্স বিডি দিয়ে ১,৫০০ টাকা বসায় দিব। তো এই ছিল ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান পেয়ে গেলে খুব সহজে এবং ইজিলি সবকিছু বুঝতে পারলে, কারণ এখানে কিছু কনফিউশন ছিল। ২৫ তারিখের লেনদেনটা ছিল, তারপরে হলো ১০ তারিখের কনফিউশন লেনদেন ছিল। ঠিক আছে? ইভেন তোমাদের পাঠ্য বইয়ে যে ক নাম্বার উত্তর দেওয়া ছিল, অ্যান্সার দেওয়া ছিল, সেখানে ৫,০০০ টাকা ছিল, হওয়ার কথা ১৫,০০০ টাকা, সেটাও ভুল ছিল। তো এই বিষয়গুলা কিন্তু আমরা কনফিউশন সব ক্লিয়ার করে ফেললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, কোথাও প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।